চন্দনা এবং পারমিতা দুই বৌমা গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই পছন্দ করে, কিন্তু তাদের দুজনের মধ্যে বিস্তর পার্থক্য আছে। আর সেই পার্থক্য এই যে চন্দনা খুবই চালাক প্রকৃতির মহিলা আর পারমিতা ছিল একেবারে বোকা। আর গরমের মধ্যে এরকম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ব্যাপারই তাদের বোকামি আর চতুরতার পরিচয় পাওয়া যায়। একদিন দুই বৌমা বাজারে যায় এমন সময়, পারমিতা ভীষণ গরম লাগছে, চলো আমি আর তুমি বরঞ্চ কোথাও একটা বসে 2 বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি, তাহলে দেখবে খুব আরাম লাগবে। হ্যাঁ ঠিক বলেছো দিদি, ওই দেখো সামনের দোকানে বিভিন্ন ধরনের সাদা, কালো, লাল, কমলা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, চলো আমরা ওখানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই। এই বলে দুই বৌমা একটা বড় কোল্ড ড্রিঙ্কস এর দোকানে চলে যায় আর সেখানে গিয়ে তারা নিজেদের পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে শুরু করে দেয়। এমন সময় চন্দনার মনে হয় সে আজকে একটা নতুন ধরনের সাদা কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই সে সাদা রঙের কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেয়। আর অন্যদিকে পারমিতা দোকানদারের কাছ থেকে নিজের পছন্দ মতো কালো কোল্ড ড্রিঙ্কস চেয়ে নেয়। এমন সময় দোকানদার যখন দুই বৌমাকে সাদা এবং কালো কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় তখন, আজকে প্রথমবার এই সাদা কোল্ড ড্রিঙ্কসটা খাবো, কি জানি কেমন খেতে হবে, একেই যা গরম পড়েছে তার উপর এরকম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় যদি আরাম না লাগে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। এই বলে চন্দনা যখন সেই সাদা কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে তখন সে কোল্ড ড্রিঙ্কস এর স্বাদ তার মোটেই পছন্দ হয় না, তাই চন্দনা এবার কি করবে বুঝে উঠতে পারে না। আর এমন সময় তার নজর পড়ে পারমিতার কোল্ড ড্রিঙ্কস এর দিকে, কারণ পারমিতা বেশ আরাম করে কালো কোল্ড ড্রিঙ্কস পান করে। আহ কি আরাম, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। দিদি তুমি চুপ করে বসে আছো কেন, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও। আর বলো না পারমিতা, আমার মনটা তোমার জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে গো। তুমি গরমের মধ্যে এত আরাম করে নিজের তেষ্টা মেটাচ্ছ, তাই তোমাকে কথাটা বলতেও পারছি না, কি করে বলবো বুঝতে পারছি না জানো। চন্দনার এমন কথা শুনি পারমিতার আরাম করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া মাথায় উঠে যায়, কারণ সে ভীষণই দুশ্চিন্তায় পড়ে। আর এমন সময় পারমিতা চন্দনাকে এরকম কথা বলার কারণ বারে বারে জিজ্ঞাসা করতে থাকে, তাই চন্দনা এবার নিজের চতুরতার পরিচয় দেয়। কালকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম গরমের মধ্যে কালো কোল্ড ড্রিঙ্কস খেলে নাকি পেটের মেদ ভীষণ পরিমাণে বেড়ে যায়, আর তোমার ভুঁড়ি তো এমনিতেই মোটা, তাই তুমি যদি আবার এখন বেশি বেশি কালো কোল্ড ড্রিঙ্কস খাও আর তুমি যদি মোটা হয়ে যাও তাহলে কিন্তু সবাই তোমাকে মুটকি মুটকি করে কথা শোনাবে। আর এদিকে আমি যেই সাদা কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি এটার মধ্যে নাকি রোগা করার ক্ষমতা আছে, আমি তো এমনিতেই রোগা, তাই আমার তো রোগা হওয়ার দরকারই নেই। দিদি তুমি তাহলে এই কালো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও, কারণ সত্যি আমি আর মুটকি হতে চাই না, আর আমি এই সাদা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেব। পারমিতা এই কথা বললে চন্দনা খুবই খুশি হয়, ফলে চন্দনার চালাকি জিতে যায় আর সে আরাম করে কালো কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে। অন্যদিকে সেই বাজে স্বাদের সাদা কোল্ড ড্রিঙ্কস পারমিতাকে পান করতে হয়। আর এভাবে গরমের মধ্যে দুজনে নিজেদের তেষ্টা মিটিয়ে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন চন্দনা যখন ফোন ঘাটে এমন সময় পারমিতা তার কাছে আসে। কি ব্যাপার দিদি, তুমি সকালবেলা থেকে ফোন ঘাটছো কেন? আজকে আমাদের সুপার মার্কেটে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কেনার কথা ছিল, তুমি ভুলে গেছো? আমার ভীষণ গরম লাগছে, তাই আমার আর সুপার মার্কেটে যেতে ইচ্ছা করছে না। আমি অনলাইনে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করিয়ে খেয়ে নেব, কারণ অনলাইনে অফার দিচ্ছে। তাই তুমি সুপার মার্কেটে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে এসো। আর এমনিতেও সুপার মার্কেটে খুব একটা সেল দেয় না, তাই আমি অনলাইনে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস অফারে অর্ডার করে দিয়েছি। এই বাবা, তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে আমিও তোমার মতো অনলাইনে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিতাম। ঠিক আছে, এখন আর কি করা যাবে, তাহলে আমি যাই আর গিয়ে সুপার মার্কেট থেকে বেশি বেশি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসি। এই বলে পারমিতা সুপার মার্কেটে কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে যায়। আর বাইরে যেহেতু অত্যন্ত গরম, তাই তার শরীরে খুবই কষ্ট হয়। অন্যদিকে চন্দনা আরাম করে এসির মধ্যে বসে অনলাইনে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে থাকে। আর অন্যদিকে পারমিতা যখন সুপার মার্কেটে কোল্ড ড্রিঙ্কস কিনতে যায় তখন সে অত্যন্ত ভালো ভালো অফার দেখে আনন্দে লাফিয়ে ওঠে। ওয়াও, এখানে একটার সাথে 3টি কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিচ্ছে। ভাগ্যিস আমি দিদির মতো অনলাইনে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করাইনি, তাহলে আমি একেবারে ঠকে যেতাম। বেশ হয়েছে, দিদি বেশি আরাম করতে গিয়ে আজকে ঠকে গেছে। আর আমি এই কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে যাব আর গিয়ে দিদিকে দেখিয়ে দেখিয়ে খাবো। এই বলে পারমিতা সুপার মার্কেট থেকে কম দামে অনেক বেশি বেশি কোল্ড ড্রিঙ্কস কিনে ফেলে। আর সে কোল্ড ড্রিঙ্কস এর ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসার পর চন্দনা তার কাছে আসে। ইস পারমিতা, তুমি বেকার বেকার বেশি টাকা খরচা করে এতগুলো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এলে। তুমি জানো
আমি 500 টাকা দিয়ে 7 বোতল কোল্ড ড্রিঙ্কস কিনেছি, কারণ আমি 5টা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনেছি আর 2টো কিন্তু ফ্রি পেয়েছি। ও তাই নাকি দিদি, তুমি কিন্তু অনেক লস করে ফেলেছো। পারমিতার এমন কথা শুনে চন্দনা খুবই অবাক হয়। কি, আমি আবার কিসে লোকসান করলাম? আমি যখন সুপারমার্কেটে গেলাম তখন জানতে পারলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলে আমি 3টে ফ্রি পাবো, তাই জন্য আমি 3টে কোল্ড ড্রিঙ্কস কিনেছি আর তার সাথে 9টা কোল্ড ড্রিঙ্কস ফ্রিতে নিয়ে এসেছি। মানে আমি 300 টাকা খরচা করে 12টা কোল্ড ড্রিঙ্কস পেয়েছি। এই জন্যই বললাম তোমার লোকসান হয়েছে গো। পারমিতা এই কথা বললে চন্দনার মাথা একেবারে ঘুরিয়ে আসে। কি বলছোটা কি? 300 টাকা খরচা করে 12 বোতল কোল্ড ড্রিঙ্কস? নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছে, কারণ এরকম সম্ভব নয়। নয় এই কোল্ড ড্রিঙ্কসে পোকা মেশানো আছে, আর তা না হলে জল মেশানো আছে। দেখি, আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দেখি। এই বলে চন্দনা পারমিতার হাত থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেয়, আর সে কিছুটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই মুখ থেকে থুতু করে বেশ কিছুটা কোল্ড ড্রিঙ্কস বাইরে ফেলে দেয়। এ বাবা, আমি ঠিকই ভেবেছি এই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে জল মেশানো আছে, তা না হলে এরকম স্বাদ কখনোই হতে পারে না। পারমিতা, আমি তোমাকে কিছুতেই এরকম জল মেশানো কোল্ড ড্রিঙ্কস খেতে দেব না। একেই খুব গরম পড়েছে, যাও তুমি ঘরে গিয়ে আরাম করো, আর তুমি আমার কাছ থেকে আমার কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে যাও। পারমিতা তার বড় জায়ের কথা শুনে খুবই খুশি হয়, আর এবারও বোকা পারমিতা তার বড় জায়ের বুদ্ধির কাছে হার মানি। তাই সে তার বড় জায়ের কাছ থেকে সস্তার কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে আরাম করে খেয়ে নেয়, আর অন্যদিকে চন্দনা তার ছোট জায়ের কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে আরাম করে খেয়ে নেয়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন, ওরে বাবারে কি গরম লাগছে, যাই ফ্রিজ থেকে 1 বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেয়ে নি, কারণ এমন অবস্থায় আবার কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার কিছুতেই তেষ্টা মিটবে না। এই অবস্থায় চন্দনা যখন ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে খেতে যায়, তখন সে দেখে যে সকালবেলা সে কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো ফ্রিজে রাখতেই ভুলে গেছে। ফলে প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল একেবারে গরম ফুটন্ত জলের মতো হয়ে থাকে, আর গরমের মধ্যে এরকম কোল্ড ড্রিঙ্কস খাওয়া মোটেই সম্ভব নয়। তাই তখনই চন্দনার মাথায় একটা ভালো বুদ্ধি আসে। আমি বরঞ্চ পারমিতার ফ্রিজ খুলি আর ওর ফ্রিজ থেকেই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বের করে খেয়ে নি, পারমিতা কিছু বুঝতে পারবে না। আসলে বাড়িতে যেহেতু 2 বৌমার আলাদা রকমের ফ্রিজ, তাই চন্দনার এরকম বুদ্ধি কাজে লাগাতে খুবই উপকার হয়। সে তখনই পারমিতার ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে ঢকঢক করে খেয়ে ফেলে। এবার আমি আমার গরম কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো পারমিতার ফ্রিজে ভরে দেব, আর ফ্রিজের সুইচটাও অফ করে দেব। তাহলে পারমিতা বুঝতে পারবে না যে ব্যাপারটা কি হয়েছে। ও ভাববে সকালবেলা ও নিজেই ফ্রিজ অন করতে ভুলে গেছে, তাই ওর কোল্ড ড্রিঙ্কস গুলো গরম হয়ে পড়ে আছে। এই বলে চন্দনা গরম কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো পারমিতার ফ্রিজে ঢুকিয়ে দেয়, আর ফ্রিজের সুইচ বন্ধ করে নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে যাওয়ার পর সে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এর বোতল থেকে কাচের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢালে, আর খাটের উপর বসে এসি চালিয়ে আরাম করে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে। এভাবে সে পারমিতার সবকটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল খেয়ে শেষ করে দেয়। দেখতে দেখতে কিছুটা সময় কেটে যায়, আর দুপুরবেলা হঠাৎ করে যখন খুবই গরম পড়ে, তখন পারমিতা ঘরের বাইরে বেরিয়ে আসে। এ বাবা, আমি সকালবেলা তো ফ্রিজ চালাতেই ভুলে গেছি, এবার কি হবে? সব খাবারগুলো একেবারে পচে গেল। ধ্যাৎ, ভালো লাগে না। কালকে ফ্রিজের মধ্যে মটন বিরিয়ানি রেখেছিলাম, ভেবেছিলাম এসি চালিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো আর মটন বিরিয়ানি খাবো, কিন্তু এবার আর বিরিয়ানি খাওয়া হবে না। কি আর করা যাবে, একেবারে কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি দুটোই অর্ডার করে খেয়ে নেব। পারমিতার এমন কথা শুনে চন্দনা খুবই অবাক হয়। পারমিতা, তোমার ফ্রিজে তো কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে, আর সেগুলো গরম হয়ে গেছে বলে তুমি খাবে না, আর তুমি শুধু বিরিয়ানি পচে গেছে এই নিয়ে চিন্তা করছো। বিরিয়ানি অর্ডার করছো ঠিক আছে, কিন্তু তার সাথে কোল্ড ড্রিঙ্কস আবার অর্ডার করার কি দরকার? বিরিয়ানি আস্তে আস্তে তোমার ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস গুলো তো আবার ঠান্ডা হয়ে যাবে, তারপরে এই কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো খেয়ে শেষ করে দেবে। না না দিদি, পাগল নাকি? এই কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই, আর এগুলো গরম হয়ে গেছে ভালোই হয়েছে। মানে তুমি বলতে কি চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলোর মধ্যে কি কোনো প্রবলেম আছে? আরে দিদি, কালকে বিকাল বেলা না আমার খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল, কারণ কালকে তো এমনিতেই গরমটা বেশি পড়েছিল, আর তখন পাড়ার দোকানটাও বন্ধ ছিল, তাই আমি কি করব বুঝতে পারছিলাম না। আর এমন সময় আসলে আগের দিন বিকালবেলা পারমিতা যখন কোল্ড ড্রিঙ্কস খেতে না পারায় মন খারাপ করে বসে থাকে, তখনই সে এক কোল্ড ড্রিঙ্কস ওয়ালার চিৎকার শুনতে পায়। কোল্ড ড্রিঙ্কস খাবে? কোল্ড ড্রিঙ্কস একেবারে ঠান্ডা বরফের মতো কোল্ড ড্রিঙ্কস, যত চাইবেন তত পাবেন, আর খেয়ে নিজের তেষ্টা মেটাবেন। আমি হলাম খাজা বাবা, আর এটা হলো আমার তৈরি 10 টাকার কোল্ড ড্রিঙ্কস। এরকম অভিনব কোল্ড ড্রিঙ্কস এর প্রচার শুনে পারমিতা খুবই খুশি হয়।
তাই সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না। তখনই সে খাজা বাবার কাছ থেকে 10 টাকা দিয়ে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস এর বোতল কিনে ফেলে। আর সে যখন বাড়িতে ফিরে এসে রিল দেখতে দেখতে কোল্ড ড্রিঙ্কস খাবে, তখন সে দেখে যে এ কি, ফোনে এসব কি দেখাচ্ছে? খাজা বাবার কোল্ড ড্রিঙ্কস নাকি নর্দমার জল দিয়ে তৈরি, আর তার মধ্যে বরফ মিশিয়ে বিক্রি করছে। ইস বাবারে বাবা, আমি যদি আগেই রিল দেখতাম তাহলে আমি ওই বদমাইশ লোকটার কাছ থেকে এরকম কোল্ড ড্রিঙ্কস কোনোদিনও কিনতাম না। ছি। এই বলে পারমিতা সেই নোংরা কোল্ড ড্রিঙ্কস মোটেই খেতে চায় না। আর সে যখন কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো ফেলতে যাবে, এমন সময় তার শাশুড়ি মা কিছু কাজের জন্য তাকে ডেকে নিয়ে যায়। তাই পারমিতা তাড়াহুড়ো করে কোল্ড ড্রিঙ্কস গুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে চলে যায়, কারণ সেই ফ্রিজ পারমিতা ছাড়া অন্য কেউ ব্যবহার করে না। আর আজকে চন্দনা চালাকি করতে গিয়ে সেই খাজা বাবার ঠান্ডা নোংরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে। এ কারণেই নোংরা খাজা বাবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝেছো? আমি কালকে ফ্রিজ থেকে বের করে দেবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। আমি এখনই ওগুলো ফেলে দেব। এই বলে পারমিতা কোল্ড ড্রিঙ্কস গুলো বের করে ডাস্টবিনে ফেলে দিতে শুরু করে। কিন্তু পারমিতার কথা শুনে চন্দনার মাথা একেবারে ঘুরিয়ে আসে, কারণ তার পেটে এখন গরমের মধ্যে খাজা বাবার নোংরা কোল্ড ড্রিঙ্কস টলমল করে। ফলে চন্দনা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর তখনই সে ভীষণই বমি করতে শুরু করে দেয়। হায় রে হাই, গরমের মধ্যে আমার সঙ্গে এটা কি হয়ে গেল? আমি কেন যে এত চালাকি করতে গেলাম কি জানি। এবার আমার কি হবে? আমার তো কিছুতেই বমি বন্ধ হচ্ছে না। ওরে বাবা, খাজা বাবা, তুমি আমার সাথে কি অন্যায় করলে গো? এরকম ভাবে চন্দনা কাঁদতে কাঁদতে পারমিতাকে সব সত্যি কথা বলে দেয়। তার মানে তুমি এতদিন ধরে আমার সঙ্গে চালাকি করছিলে? বেশ হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে আজকে তুমি নিজেই বোকা হয়ে গেলে। আর আজকে থেকে তুমি কিন্তু মনে রাখবে, অতি চালাকের গলায় খাজা বাবার কোল্ড ড্রিঙ্কস। এই বলে পারমিতা তার বড় জাকে চুপ করিয়ে দেয়। কিন্তু পারমিতা তার বড় জায়ের জন্য আবার ওষুধ কিনে নিয়ে আসে। আর কয়েকবার সেই ওষুধ খাওয়ার পর চন্দনা সুস্থ হয়ে ওঠে। কিন্তু এরকম ঘটনার পর থেকে চন্দনার কখনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে তার ছোট জায়ের সঙ্গে চালাকি করে না। রণজিৎ তার বউ পপিকে নিয়ে কানাডাতে থাকতো। তারা 5 বছর আগে কানাডাতে শিফট করেছিল। পপি শহরের খুবই মডার্ন একজন মেয়ে ছিল, কিন্তু রণজিৎ ছিল একজন গ্রামের ছেলে। রণজিতের বাবা মা গ্রামেই থাকতো, কিন্তু এখন তাদের বয়স হয়ে যাওয়ায় এবং বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় রণজিৎ ঠিক করেছিল তার বাবা মাকে কানাডাতে নিয়ে আসবে এবং সেই জীবনটুকু বাবা মায়ের সেবা যত্ন করবে। কিন্তু রণজিতের এই সিদ্ধান্তে পপি খুশি ছিল না। কিছুদিনের মধ্যেই রণজিতের বাবা মা বিদেশের মাটিতে পা রাখে। রণজিৎ এবং পপি তাদের দুজনকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। কি হলো বাবা মা? তোমাদেরকে দেখে তো খুব চিন্তিত বলে মনে হচ্ছে। আসতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে নাকি? দেখ না বাবা, আমরা সঙ্গে করে বেশ কয়েকটা ব্যাগ নিয়ে এসেছিলাম। ব্যাগগুলো হারিয়ে গেছে। আমরা তখন থেকে আমাদের ব্যাগ খুঁজেই যাচ্ছি। কোথাও তো আমাদের ব্যাগগুলো দেখতে পাচ্ছি না। কেউ চুরি করে নিয়ে পালালো নাকি বলতো? লতিকা দেবীর কথা শুনে পপি ভীষণ পরিমাণে হাসতে শুরু করে দেয়। আমি জানতাম আপনারা এখানে আসতে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড ঘটাবেন। জীবনের প্রথমবার তো ফ্লাইটে উঠেছেন বোধহয়। গ্রামের মূর্খদের সঙ্গে এটাই হবে স্বাভাবিক। আপনারা এটাও জানেন না ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের বাইরে এসে ব্যাগপত্রের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়? আপনাদের মূর্খমিতে আমার ভীষণ হাসি পাচ্ছে। উফ, ঠিক আছে, এটাতে এত বেশি পরিমাণে হাসাহাসির তো কিছু ছিল না। আমি যখন প্রথমবার ফ্লাইটে করে কানাডা এসেছিলাম আমার সাথে এটাই হয়েছিল। বাবা মাও তো প্রথমবার ফ্লাইটে উঠেছে, তাই এসব তো কিছু জানে না। এর পরের বার থেকে আর কোনো মিস্টেক হবে না। সে কি, তুমি তোমার বাবা মাকে যতই সাপোর্ট করে কথা বলো না কেন, তোমার বাবা মা কিরকম পাবলিক সেটা আমার ভালো মতোই বোঝা হয়ে গেছে। তুমি কিছুই বুঝতে পারোনি, সময় হলে সবই বুঝতে পারবে। মা বাবা চলো তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। আমরা তো অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি বাবা। এতগুলো ব্যাগ তুই একা একা কিভাবে নিয়ে যাবি? এখানে কুলি পাওয়া যাবে না? কুলিকে বললে সুবিধা হবে তো, বেকার বেকার তোকে এত কষ্ট করতে হবে না তাহলে। কালীপদ বাবুর কথা শুনে পপি আবার ভীষণ জোরে জোরে হেসে ওঠে। দেখেছো রণজিৎ, তোমার বাবা মা যে গ্রামের গেও ভূত সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল। এয়ারপোর্টে আবার কুলি পাওয়া যায়, এটা আপনাদেরকে কে বললো? উফ বাবা গো, আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। বাবা, এয়ারপোর্টে কুলি পাওয়া যায় না। আমি ব্যাগগুলো ট্রলিতে করে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। তোমরা চলো এবার গাড়িতে গিয়ে বসো সবাই। কিছুক্ষণ পর তারা বাড়িতে চলে আসে। প্রথম দিন থেকেই পপি তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে অপমান করা শুরু করে দিয়েছিল।
একদিন যখন পপি রান্নাঘরে রান্না করছিল তখন তার শাশুড়ি মা সেখানে এসে বলে, বৌমা দাও, আমি তোমার হাতে হাতে কিছু কাজ করে দিই। দুজন মিলে একসঙ্গে কাজ করলে তাড়াতাড়ি হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার রান্নাঘরকে দেখে আপনার কি গ্রামের রান্নাঘর বলে মনে হচ্ছে? এটা কানাডার মডিউলার কিচেন। আমার রান্নাঘরে সমস্ত জিনিসই ইলেকট্রনিক্সের, যেমন চপার, মিক্সচার, মাইক্রোওয়েভ। এগুলোর তো আপনি জীবনে নামই শোনেননি। এগুলো ব্যবহার করা তো দূরের কথা। তা তুমি ঠিকই বলেছো বৌমা, আমাদের গ্রামের রান্নাঘরের সঙ্গে এখানকার রান্নাঘরের অনেক তফাৎ আছে। তবে তুমি যদি আমাকে একটু দেখিয়ে দাও, আমি চেষ্টা করতে পারি। এগুলো কোনো 2-5 টাকার জিনিস নয়, বুঝেছেন? যে আপনি আপনার ইচ্ছা মতো ট্রায়াল করে দেখতে পারবেন। আপনাকে কিছু করতে হবে না। আপনি চলে যান এখান থেকে। বেকার বেকার আমার জিনিসগুলো সর্বনাশ করবেন না। আরে পপি, তুমি কিভাবে মায়ের সঙ্গে কথা বলছো? তুমি যখন প্রথম কানাডায় এসেছিলে, তোমার তো এই জিনিসগুলো ব্যবহার করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছিল। আস্তে আস্তে তুমিও তো এই সব শিখে গেছো। মাও সেরকম আস্তে আস্তে সব শিখে যাবে। তুমি আমার সঙ্গে তোমার মায়ের তুলনা করছো? তোমার মা কোথায় একজন গ্রামের মহিলা, আর আমি শহরের মডার্ন মেয়ে। আমি যেখানেই যাই না কেন খুব সহজেই সবকিছু মানিয়ে নিতে পারি। ওকে, তোমার মা যেটা পারবে না। আরে আরে ঠিক আছে বাবা, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। বৌমা তুমি রান্না করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে লতিকা দেবী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পপি কখনো তার শাশুড়ি মাকে রান্নাঘরে ঢুকতে দিত না। একদিন কালীপদ বাবু টিভির রিমোট হাতে নিয়ে টিভি চালানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই টিভিটা অন করতে পারে না। বৌমা দেখো তো, আমি কখন থেকে টিভিটা অন করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই টিভিটা চলছে না। এই কথা শুনে পপি তাড়াতাড়ি করে কালীপদ বাবুর হাত থেকে টিভির রিমোটটা নিয়ে নেয়। ইস, ভাগ্যিস আমি এখানে এলাম, না হলে টিভির রিমোটটা একেবারে খারাপই করে দিতেন, আর সেই সাথে টিভিটাও যেত। আরে আপনি ভাবলেন কি করে আপনাদের মতো পাবলিক এরকম স্মার্ট টিভি অন করতে পারবে? এটা আপনাদের ওই গ্রামের সাদা কালো টিভির রিমোট নয়। এই রিমোটটা স্ক্রিন টাচিং রিমোট। এই রিমোট দিয়ে আপনি টিভি অন করতে পারবেন না। ঠিক আছে বৌমা, তুমি তাহলে টিভিটা চালিয়ে দাও, আমি একটু খবর দেখি। না, কোনো দরকার নেই। আসলে আমি আমার টিভিতে সমস্ত ইংলিশ চ্যানেলগুলোই ইনস্টল করে রেখেছি। আপনি এখানে বাংলা চ্যানেল খুঁজে পাবেন না। আর গ্রামের লোকেরা যে ইংলিশ বোঝে না, এটা তো আমি ভালো করেই জানি। তাই শুধু শুধু টিভি চালিয়ে বসে থেকে আপনি নিজের অপমান নিজেই করবেন না। এই বলে পপি টিভির রিমোটটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই 1 সপ্তাহ কেটে যায়। একদিন রাত্রিবেলা সবাই মিলে একসঙ্গে ডিনার করতে বসে। পপি, তোমাকে এত করে বললাম আজকের দিনটা তুমি অন্তত ইন্ডিয়ান কোনো খাবার রান্না করতে পারতে, সাদা ভাত, রুটি, কোনো সবজি বা তরকারি, যা কিছু। কিন্তু তুমি তা না করে পিৎজা আর বার্গার বানালে কেন? মা বাবা তো এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নেই। তোমার বাবা মায়ের যেমন এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নেই, আমারও সেরকম ইন্ডিয়ান খাবার রান্না করার অভ্যাস নেই। আমি তো আগেই বলেছিলাম এখানে এসে তোমার বাবা মা থাকতে পারবে না। এবার এসেই যখন পড়েছে, তখন এখানকার খাবার খেয়ে নিজেদেরকে তো অভ্যস্ত করতেই হবে। না না বৌমা, কোনো অসুবিধা নেই। আর রণজিৎ, তুই একটু চুপ করে থাকতে পারিস না? সবসময় আমাদের জন্য তুই বৌমাকে কথা শোনাস কেন? আজকে দেখি না বৌমার হাতের এই রান্না করা খাবারগুলো খেতে কেমন লাগে। এই বলে লতিকা দেবী এবং কালীপদ বাবু বার্গার খেতে যাবে। ঠিক সেই সময় পপি বলে, আরে আরে, বার্গার কিভাবে খেতে হয় আপনারা সেটুকু জানেন না? দেখো রণজিৎ, দেখো তোমার বাবা মা বার্গারকে রুটি সবজি মনে করেছে। এই জন্য বারবার করে বলেছিলাম তোমার বাবা মাকে এখানে নিয়ে এসো না। এনাদেরকে নিয়ে আমরা মুশকিলে পড়ে গেলাম। তুমি চিন্তা করো না বৌমা, আমরা দুজনে এমনিও ঠিক করেছি আমরা এখানে আর বেশি দিন থাকবো না। আমরা সামনের সপ্তাহের দিকেই গ্রামে ফিরে যাব। আমরা চলে গেলে তোমাদের কোনো রকম একটা সমস্যা হবে না। কেন বাবা, তোমরা তো এখানে এসেছিলে বাকি জীবনটা আমাদের সঙ্গে থাকবে বলে, তাহলে আবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলছো কেন? পপির ব্যবহারে তোমাদের খারাপ লেগেছে বলে? না না, সেরকম কোনো ব্যাপার নেই বাবা। আসলে আমরা গ্রামের মানুষ তো, এই জায়গাতে সত্যি সত্যি আমরা মানিয়ে নিতে পারছি না। সেই জন্য আমাদের আর এখানে থাকারও ইচ্ছা করছে না। তুই চিন্তা করিস না, আমরা না হয় আবার কিছুদিন পর এখানে আসবো। ঠিক আছে, আমি আর পপিও তাহলে তোমাদের সঙ্গে গ্রামে কিছুদিন গিয়ে থাকবো। অনেকদিন হয়ে গেল আমাদেরও তো গ্রামে যাওয়া হয় না। পপি কিছুতেই গ্রামে যেতে চায় না। শেষ পর্যন্ত রণজিৎ পপিকে বাড়িতে একা রেখেই তার বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাবে বলে ঠিক করে। রণজিতের মুখে এমন কথা শুনে পপি বাধ্য হয়ে গ্রামে যেতে রাজি হয়ে যায়। পপি এর আগে কখনোই গ্রামে যায়নি। সে জীবনের প্রথমবারের মতো গ্রামে এসেছিল। সেখানে আসতেই তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে ওই এলাকার লোকজন অনেক বেশি সম্মান করছে। অনেকে আবার কালীপদ বাবু এবং লতিকা দেবীকে স্যার ম্যাডাম বলেও ডাকছে। পপি কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে সেখানে তাদের গ্রামেরই 2জন মহিলা চলে আসে। দিদি, আপনারা চলে এলেন? সত্যি আপনারা এই কদিন গ্রামে ছিলেন না,
সবার মনটা কেমন যেন খারাপ হয়েছিল। ও, এটা তাহলে আপনার নতুন বৌমা? ইস, কি ছোট বাজে জামা পরেছে, একে দেখে বোঝাই যাচ্ছে এ আপনার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়। এরকম ভাবে কাউকে অপমান করো না বুলটি। আমার বৌমা তো প্রথমবার গ্রামে এসেছে, তাই এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে কিছুই জানে না। তবে আস্তে আস্তে সবকিছুই শিখে যাবে। চলো বৌমা, এবার বাড়ি চলো। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন তাদের সেই প্রতিবেশী বুলটি দেবী আবার তাদের বাড়িতে আসে। সে দেখে যে লতিকা দেবী রান্না করছে আর তার বৌমা বসে ফোন ঘাঁটছে। একই দিদি, আপনি রান্না করছেন আর আপনার বৌমা বসে আছে? ইস, কি বাজে ব্যাপার। আপনার বৌমা কি রান্না বান্না করতে জানে না? আরে না না, আমার বৌমা তো সবই জানে। প্রথমবারের জন্য শ্বশুর বাড়িতে এসেছে বলে আমি আমার বৌমাকে কোনো কাজ করতে দিচ্ছি না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এসেছিলাম আমার একটা শাড়িতে এমব্রয়ডারি কাজ করানোর জন্য। আপনি তো এখন রান্না করতে ব্যস্ত আছেন, আপনার বৌমাকে বরং বলুন আমার শাড়িটাতে এমব্রয়ডারি কাজটা করে দিতে। কি বলছেন কি? আমি এসব এমব্রয়ডারি কাজ করতে জানি না। ওকে, আমি কি এসব কখনো করেছি নাকি যে আমি এগুলো করতে পারবো? ওরে বাবা, সে কি? তুমি তো দেখছি কিছুই জানো না। তুমি এরকম ভাবসাব দেখাচ্ছ যেন তুমি সত্যি সত্যি বিদেশি। তোমার জন্ম তো এদেশেই হয়েছে, তারপরও তুমি এরকম কেন? লতিকা দিদির বৌমা হওয়া সত্ত্বেও তুমি এই কাজগুলো জানো না? এটা আমরা কিভাবে মেনে নেব? আরে বুলটি, ছাড়ো না, এটা তুমি রেখে যাও, আমি পরে কাজটা করে দেব। আরে দিদি দাঁড়ান না। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি কি জানো না তোমার শাশুড়ি মা খুব ভালো এমব্রয়ডারি কাজ করতে জানে? আমাদের গ্রামের অনেক মহিলা মেয়েদেরকে এমব্রয়ডারি কাজ শিখিয়েছে। এখনো পর্যন্ত ফ্রিতে অনেক মেয়েদেরই ক্লাস করায়। শুধু তাই নয়, সরকার থেকে তোমার শাশুড়ি মাকে অনেক পুরস্কারও দেওয়া হয়েছে। আর আমার ছেলে তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে কাজ শিখে এখন শহরে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছে। এটা শুনে পপি ভীষণ পরিমাণে অবাক হয়। সে তার শাশুড়ি মাকে এই নিয়ে কোনো কথাই বলতে পারে না। কিছুদিন পরেই তাদের গ্রামে একটা বড়সড় ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে চিফ গেস্ট হিসেবে কালীপদ বাবু এবং তার পরিবারকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। সবার প্রথমে স্টেজে উঠে এক ব্যক্তি কালীপদ বাবুকে সম্মান জানিয়ে তার সম্পর্কে বেশ কিছু কথা বলতে শুরু করে। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন কালীপদ বাবু। আপনারা সবাই জানেন এনার জন্য আমাদের গ্রামের কত উন্নতি সাধন হয়েছে। ইনি প্রথম আমাদের গ্রামে সবাইকে কম্পিউটার শিখিয়েছেন। শুধু তাই নয়, নিজে কম্পিউটার শেখার পর আমাদের গ্রামের অনেকেই কম্পিউটার উপহার দিয়েছেন। এনার মহান কাজের জন্য আজকে আমাদের গ্রামের অনেকেই শহরে গিয়ে চাকরি বাকরি করছে। এখন আমরা ওনাকে সম্মান জানানোর জন্য ওনার হাতে কিছু পুরস্কার তুলে দেব। পপি এই সমস্ত কথাগুলো শুনে আকাশ থেকে পড়ে। রণজিৎ, তোমার বাবা মা পড়াশোনা জানেন? আমি কি ভুল করে ফেললাম? আমি তো তোমার বাবা মাকে মূর্খ মনে করেছিলাম, সেই জন্য আমি ওনাদেরকে অনেক অপমান করেছি। কিন্তু এনারা যে এতটা ভালো মানুষ আর এনাদের মধ্যে এতটা প্রতিভা আছে আমি তো জানতামই না। হ্যাঁ, তুমি জানো না বলেই তো তোমাকে আমাদের গ্রামে নিয়ে এসেছি। আমরা যে কোনো নতুন জায়গাতে গিয়ে প্রথমে কিছু বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে সবকিছু বুঝতে পেরে যাই। তুমি নিজেই দেখো না, এই গ্রামে এসে তোমার কতটা অসুবিধা হচ্ছে নিজেকে মানিয়ে নিতে। কিন্তু আমার মা বাবা সবসময় তোমার সঙ্গে সহযোগিতা করছে। কখনো কি তোমাকে অপমান করেছে? পপি তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। সে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। কিছুদিন পর পপি এবং রণজিৎ কালীপদ বাবু ও লতিকা দেবীকে নিয়ে আবার কানাডায় ফিরে যায়। তারা সবাই মিলে সুখে শান্তিতে বিদেশে জীবন কাটাতে থাকে।